नमस्कार बंधुरा आज के आमी एक सुपारहिट नेपाली मुभि जारी जेटी 2023 साले रिलीज হয়েছিল এবং শোনা যাচ্ছে এই মুভিটি আবারও নেপালে রিলিজ করা হয়েছে এবং মুভিটি বর্তমানে হাউসফুল চলছে। কিন্তু কি এমন আছে এই মুভিটিতে এবং লোক কেনই বা মুভিটিকে এতটা পছন্দ করছে তাই জানবো আজকের এই এক্সপ্লেনেশনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। বন্ধুরা, সিনেমাটি আসলে নেপালের লিম্বু সম্প্রদায় নিয়ে, যেখানে বিবাহ সম্পর্কিত একটি অনুষ্ঠান করা হয় এবং সেই অনুষ্ঠানকেই বলা হয় জারি। কিন্তু জারির প্রকৃত অর্থ কী তা আমরা এই সিনেমাতে দেখব। সিনেমাটি 1995 সাল দিয়ে শুরু হয়, যেখানে আমাদের একটি দম্পতি দেখানো হয়। এই দম্পতির মধ্যে ছেলেটির নাম নামসাং এবং স্ত্রীর নাম হাংমা। আমরা দেখি নামসাং কোনো কারণেই তার মহিষটিকে বিক্রি করে, যার পর তার এক বন্ধু মঙ্গল সিং তাকে জিজ্ঞেস করে যে ভাই, তুমি তোমার মহিষটিকে বিক্রি করছো কেন? তখন সে উত্তর দেয়, আরে ভাই, আমার কপাল একেবারেই খারাপ। আমি এই মহিষটিকে কিনেছিলাম এই ভেবে যে আমি এর দুধ দিয়ে আমার ব্যবসা শুরু করব। কিন্তু এই মহিষটি কোনো সন্তানই জন্ম দিচ্ছে না। যেভাবে আমার স্ত্রী আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারেনি, ঠিক এই মহিষটিও একই রকম। এই কারণে আমি এটিকে বিক্রি করে দিলাম, তাতে অন্তত কিছু টাকা আমার কাছে আসবে। অন্যদিকে হাংমা ঘরের মাটির দেয়াল লেপছিল। ঠিক সেই সময়ই নামসাং সেখানে পা রেখে দেয়। এখন হাংমা রেগে বলে যে, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি এক্ষুনি দেয়াল লেপলাম, তুমি পা দিয়ে নষ্ট করে দিলে? তখন নামসাং ক্যাজুয়ালভাবে বলে যে, আরে একটুখানি তো নষ্ট হয়েছে, আর তার আগে বলো আমার তামাকটা কোথায় রাখা আছে। একথা শুনে হাংমা আরও রেগে যায় এবং বলে যে, আমি কি তোমার দাসী? ভেতরে গিয়ে নিজেই খুঁজে নাও, আমি পারবো না। কোনো কাজে সাহায্য তো করবে না, বরং কাজ বাড়াতে চলে আসবে। এভাবে বিষয়টিকে নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি এবং পরক্ষণেই হাতাহাতি শুরু হয়। এখন রেগে গিয়ে নামসাং হাংমাকে বলে যে, তোমাকে বিয়ে করে আমার কোনো লাভই হয়নি। 5 বছর হয়ে গেল, এখনও অবধি আমার একটি সন্তানও তুমি জন্ম দিতে পারলে না। তোমার জন্য আমাকে বাইরে কত কথা শুনতে হয় তা কি তুমি জানো? তখন হাংমা রেগে পাল্টা জবাব দেয়। সে বলে, আচ্ছা, আমার কারণে সন্তান হচ্ছে না তা তুমি জানলে কি করে? এটাও তো হতে পারে যে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। এভাবে তাদের ঝগড়া আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত মারামারি পর্যন্ত গড়ায়। এদিকে নামসাং রেগে হাংমায়ের গায়ে হাত তোলে এবং বলে যে, একজন মেয়ে হয়ে একজন পুরুষের সাথে হাতাহাতি করো? তোমার পরিবার তোমায় কোনো শিক্ষা দেয়নি? নামসাং আরও বলে যে, যদি আমার মধ্যে কোনো সমস্যা আছে তো যাও, অন্য কারো কাছে চলে যাও। একথা বলে সে আবারও হাংমার গায়ে হাত তোলে। এখন এসবের কারণে হাংমা রেগে সে তার সব জিনিসপত্র গুছিয়ে তার বাবা মায়ের বাড়িতে যেতে শুরু করে। এরই মধ্যে নামসাং তাকে বলে, যাওয়ার ইচ্ছা হয়েছে তো যাও, কিন্তু আমি তোমাকে নিতে আসবো না, মনে রেখো। দেখে নিও, তোমাকে আবারও ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। আর মনে রেখো, পৃথিবীতে মেয়েদের অভাব নেই। আমি একটি অন্য মেয়েকে বিয়ে করব এবং আমাদের সন্তানও হবে। তার এসব কথা শুনে হাংমার রাগ আরো বেড়ে যায়। তাই সে যেতে যেতে তার মুখে তাদের বিয়ের একটি কয়েন ছুঁড়ে দেয়। তারপরে রাতে যখন নামসাংয়ের বাবা মা বাড়ি ফেরে, তখন তারা জানতে পারে যে হাংমা বাড়ি ছেড়ে চলে গেছে। এখন নামসাংয়ের বাবা তাকে খুব বকাবকি করে। তিনি বলেন, যদি আমাদের আত্মীয়রা এই বিষয়টি জানতে পারে তাহলে আমাদের লজ্জায় মুখ লুকানোর জায়গা হবে না। নিজের স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। সেজন্য কালকে তুমি যাবে এবং ওকে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। তখন নামসাং অহংকার দেখিয়ে বলে, আমি যেতে পারবো না। সে আমাকে অপমান করেছে, তার এত বড় সাহস হলো কিভাবে? সেজন্য সে যদি ফিরে আসতে চায় তাহলে নিজেই আসুক, আমি ফেরত দিতে যাব না। অন্যদিকে হাংমা যখন তার বাবা মায়ের বাড়িতে থাকে তখন তার বাবা মা তাকে বোঝায়, হাংমা, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। কখনো কখনো স্বামী রাগ করে কিছু বললে মাঝে মাঝে চুপ থাকা উচিত। তার জন্য কি কেউ নিজের বাড়ি ছেড়ে আসে? এখন হাংমা তার মাকে বলে যে, মা, সে আমাকে সবসময় বাজা বলে এবং কথা শোনায়। 5 বছর ধরে এসব শুনে শুনে আমার মন ভেঙে গেছে, তাই আমি আর সেখানে ফেরত যাব না। এবার রাতে হাংমা ছোট বোন তার সাথে কথা বলে এবং সে বলে, দিদি প্লিজ তুমি ফিরে যেও না। জামাইবাবু তোমার গায়ে হাত তোলে, তুমি এখানেই থাকো। তখন হাংমা তাকে বলে যে, আমি কোথাও যাচ্ছি না, তাই তুমি এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। এখন পরের দিন সকালে নামসাংয়ের মা জল আনতে অন্য গ্রামে যায়, যেখানে মহিলাদের একটি জমায়েত হয়। সবাই তাকে জিজ্ঞেস করে, আরে আন্টি, আজ হাঙ্গামাকে দেখা যাচ্ছে না, আপনার তো শরীর খুব খারাপ, তাহলে আপনি কেন এলেন? তখন সে সবাইকে বলে যে নামসাং হাঙ্গামাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি তাকে বুঝিয়ে বলেছি যে সে তাড়াতাড়ি তাকে বাড়িতে ফিরিয়ে আনে।
যেহেতু নামসাংয়ের মায়ের শরীর খুবই খারাপ, তাই একজন তাকে বলে যে, আন্টি আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নিন, আমি আপনার বাড়িতে আপনার জল পৌঁছে দেব। এখন কিছুক্ষণ পর তার বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে নামসাং এবং তার বাবা বাড়িতে ফিরে আসেন। এবার বাড়িতে এসেই নামসাং তার মায়ের কাছে খাবার চাই। তখন তার মা তাকে ধমক দিয়ে বলে যে, আমি একজন বৃদ্ধ মহিলা, আমি কি একা একা সব কাজ করতে পারি? যাও, তুমি গিয়ে প্রথমে তোমার বউকে ফিরিয়ে নিয়ে আনো, তারপর তুমি খাবার চেও। একেই তো নিজের বউকে তাড়িয়ে দিয়েছ, আবার এখন হুকুম চালাচ্ছ। যাও, কোনো খাবার টাবার পাওয়া যাবে না। অন্যদিকে হাঙ্গামার বাড়ির পরিবেশও অন্যরকম। আসলে হাঙ্গামার ভাই ভরত গান গাইতে খুব ভালোবাসে, তাই সে সবসময় গলায় একটি ঢোলক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতো। আর সেই কারণে তার মা তাকে সে ব্যাপারে খুব বকাঝকা করত, যে সে কতদিন এভাবে থাকবে, কেন সে কোনো কিছু কাজ করে না। এদিকে হাঙ্গামা ও তার বন্ধুরা চাল কুটতে যায়। তার বন্ধুরা তাকে বুঝিয়ে বলে যে আজ রাতে উৎসব আছে, সেখানে তুইও চল, সেখানে হয়তো নামসাংও আসতে পারে, আর তাতে হয়তো তোদের মধ্যে সব মিটমাট হয়ে যাবে। এখন আসলে এই উৎসবটি তাদের সম্প্রদায়ের মধ্যে খুব বিখ্যাত এবং সেজন্য তারা হাংমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য জোর করে। হাংমা প্রথমে তো যেতে রাজি হয় না, কিন্তু তারপর যখন তার পরিবারের সদস্যের কথা মনে পড়ে তখন সে রাজি হয়ে যায়। অন্যদিকে নামসাংয়ের বন্ধু মঙ্গল সিং ও তার কয়েকজন বন্ধু উৎসবে যাচ্ছিল। সে নামসাংকে ডেকে জিজ্ঞেস করে, আরে ভাই, তুমি রেডি তো? তুমি কি উৎসবে যাবে না? তখন নামসাং বলে, না ভাই, আমার মা ভালো নেই, তাই তোমরা যাও। এদিকে নামসাংয়ের বাবা মঙ্গল সিংকে কাছে ডেকে বলে যে, তুমি যেহেতু ওখানে যাচ্ছ, এক কাজ করো, যদি সেখানে হাংমাকে দেখতে পাও তাহলে তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে এনো। তুমি বলো যে মায়ের শরীর খুব একটা ভালো নেই। এরপর মঙ্গল সিং তার বন্ধুদের সঙ্গে সেই উৎসবে চলে যায়। এরপর আমরা সেই উৎসব দেখতে পাই, যেখানের পরিবেশ খুবই মনোরম। সেখানে হাংমা ও তার বন্ধুরা খুব সুন্দর করে সেজেগুজে এসেছিল। এবার হাংমা ও তার বন্ধুরা কোথাও একটা বসেছিল। ঠিক সেই সময় হঠাৎ 3 জন ছেলে সেখানে এসে হাজির হয় এবং তাদের কাছে যায় এবং তাদের সাথে নাচার অনুরোধ করে। আসলে পালাম নামের একটি গান তাদের সম্প্রদায়ে খুব বিখ্যাত। এই উৎসবে এই পালাম গানেরই প্রতিযোগিতা হয়, মানে এই গান গাওয়ার সময় ছেলে মেয়েরা একে অপরের সাথে নাচ করে। আর এই প্রতিযোগিতায় যদি মেয়েটি হেরে যায় তাহলে ছেলেটি সেই মেয়েটিকে বিয়ে করবে। যেখানে ছেলেটি যদি নাচের সময় পুরো গানটি গায় এবং না থামিয়ে মেয়েটিকে সেই গানের সঠিক অর্থ বলে, তবে সে জিতে যাবে। এখন হাংমা তার বন্ধুর অনুরোধে একটি ছেলের সাথে নাচতে যায়। যখন মঙ্গল সিং দূর থেকে এটি দেখে ফেলে এবং সে মনে করে যে হাংমা হয়তো তার নতুন স্বামীকে বেছে নিয়েছে। এভাবে আমরা এখানে একটি জিনিস বুঝতে পারি যে এই প্রতিযোগিতায় বিবাহিত মেয়েরাও কারুর কাছে হেরে গেলে তাকে বিয়ে করতে পারে, অর্থাৎ সে চাইলে নিজের প্রথম স্বামীকে ছেড়ে নতুন স্বামীর সাথে থাকতে পারে। তবে এর জন্য একটি শর্ত রয়েছে, যা আমরা পরে জানব। এবার মঙ্গল সিং হাংমার সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায়। এখন সকাল হবার পর জানা যায় যে হাংমার সাথে নাচতে থাকা ছেলেটি পালামের গানে হেরে গেছে, অথচ হাংমা এবং তার বন্ধুরা বাজি ধরেছিল যে সে যদি হেরে যায় তবে তাকে তাদের জমিতে কাজ করতে হবে। এভাবে এই 3 জন মেয়ে ওই ছেলেটিকে ধরে নিয়ে আসে। এমন সময় ছেলেটি মাঝপথে এসে তাদের বলে যে, আমি তো কৃষিকাজ করতেই জানি না, তাহলে আমি কিভাবে এই কাজ করব? তখন সেই মেয়েরা তাকে বলে যে, আচ্ছা, তাহলে এই পালাম গানের প্রকৃত অর্থই বলে দাও। যদি তুমি এটা বলে দিতে পারো তাহলে আমরা তোমাকে বিজয়ী বলে মনে করব। তাই এরপর ছেলেটি পালাম গানের সাথে গানের আসল অর্থ বলতেও শুরু করে। আর সে হাংমাকে এই গানটি শোনাচ্ছিল এবং এই গানটির প্রকৃত অর্থ যেমন প্রকৃতির কথা, ভালোবাসার কথা, আচার আচরণের সম্পর্কে এবং ঘরের নারীদের সম্মান করার বিষয়েও ছিল। এর সাথে এই গানে এই লাইনটিও ছিল যে, আমি তোমাকে রানীর মতো রাখবো। এই অর্থ শুনে হাংমার নামসাংয়ের কথাই মনে পড়তে থাকে যে কিভাবে তাকে সম্মান দেওয়া হয়নি এবং ঠিকঠাকভাবে বোঝাও হয়নি এবং তাকে ঠিকভাবে রাখাও হয়নি। এবার এভাবে সঠিক অর্থ বলার মাধ্যমে ছেলেটি জিতে যায় আর তার সাথে হাংমার বিয়ে হয়ে যায়। যখন এই সম্প্রদায়ের কোনো বিবাহ হয় তখন ছেলেটি মেয়েটির আঁচলে একটি কয়েন বেঁধে দেয়। এই কারণে হাংমা যখন তার স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল তখন সে তার দেওয়া ওই কয়েনটি তার দিকে ছুঁড়ে দিয়েছিল, অর্থাৎ সম্পর্ক শেষ করে এসেছিল, মানে এক ধরনের আনঅফিশিয়াল ডিভোর্স। এখন যখন মঙ্গল সিং এই বিয়ের কথা জানতে পারে তখন সে নামসাংয়ের বাড়িতে এসে সব কিছু বলতে শুরু করে যে হাংমা অন্য ছেলেকে বিয়ে করেছে। এখন এই কথা শোনার পর নামসাংয়ের পরিবারের সদস্যরা খুব রেগে যেতে শুরু করে এবং বলে যে এখন আমরা হাংমার পরিবারের সদস্যের কাছ থেকে প্রতিশোধ নেব এবং তাদের কাছ থেকে জারি আদায় করব। তারা আমাদের সম্মান বাঁচিয়ে রাখেনি, একটা ছোট্ট বিষয়কে তারা এত বড় করে ফেললো যে সম্পর্কটাই ভেঙে দিল। এখন নামসাং বলে যে আমি জারি চাই না,
কিন্তু যদি আমি তাকে নিজের চোখের সামনে দেখি তাহলে আমি তাকে টুকরো টুকরো করে ফেলবো। তো বন্ধুরা, যে শর্তের সম্পর্কে আমি আগে বলেছিলাম তা ছিল যে কোনো মেয়ে যদি তার প্রথম স্বামীর পরে অন্য পুরুষকে বিয়ে করে তবে তার বিনিময়ে মেয়েটির পরিবার বা দ্বিতীয় স্বামীর পরিবারকে প্রথম স্বামীকে একটি অঙ্কের টাকা দিতে হবে এবং এই টাকাকেই জারি বলা হয়। এখন হাংমার বাড়িতেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এখন হাংমার বাবাও বলেন যে নামসাংয়ের পরিবার যদি জারি চায় তবে আসলে হাংমার দ্বিতীয় স্বামী তা দেবে। পরের দিন মঙ্গল সিং নামসাংয়ের পরিবারের পক্ষ থেকে হাংমার বাড়িতে আসে আর কথায় কথায় হাংমার বাবা মঙ্গল সিংকে দেখে তার সম্প্রদায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন, যে তাকে দেখে লিম্বু সম্প্রদায়ের পরিবারের সদস্য বলে মনেই হয় না। তাই তখন মঙ্গল সিং তাকে বলে যে আসলে আমার বাবা একজন ব্রাহ্মণ আর আমার মা লিম্বু সম্প্রদায়, তাই আমার চেহারাটা এমন। এখন মঙ্গল সিং কথায় কথায় হাংমার বাবাকে জারির সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে যে নামসাংয়ের পরিবার যত তাড়াতাড়ি সম্ভব জারি চায়। তাই এই কথা শুনে হাংমার বাবা বলেন যে আমাদের মেয়ে যা করেছে খুব তাড়াহুড়ো করে করেছে, সেজন্য তুমি নামসাংয়ের পরিবারকে বলো যে আমরা কয়েকদিন পর জারি দিয়ে দেব এবং তারা যেন আমাদের কয়েকদিন সময় দেয়। এখন এইদিকে হাংমা তার নতুন শ্বশুরবাড়িতে ছিল, যেখানে তার স্বামী কিছু কাজের জন্য বাইরে চলে যায়। আসলে তিনি অর্থ উপার্জন করতে অন্য শহরে যাচ্ছিল, কারণ তিনি জানেন যে হাংমার প্রথম স্বামীর জন্য তাকে জারির ব্যবস্থা করতে হবে। এখন এই লোকটির কাছে এত টাকা নেই, তাই সে টাকার জন্য অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করে। এর পরের দিন হাংমার পরিবারের দুই ছেলে হাংমার কাছে আসে এবং তারা তাকে বলে যে আগামীকাল নামসাংয়ের পরিবার এবং তার আত্মীয়রা তোমাদের বাড়িতে একটি পঞ্চায়েত আয়োজন করতে যাচ্ছে জারির সম্পর্কে কথা বলার জন্য। তারা বলছে যে তোমার পরিবার বা তোমার স্বামীর পরিবার যদি জারি না দিতে পারে তবে তারা তোমার ছোট বোনকে নামসাংয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। এই কথা শুনে হাংমা হতবাক হয়ে যায় এবং সে বলে যে আমার বোন তো নামসাংয়ের মেয়ের বয়সী, পঞ্চায়েতের লোকেরা কি এটা বুঝতে পারে না? এখন পরের দিন হাংমার বাড়িতে একটি পঞ্চায়েত অনুষ্ঠিত হয় এবং একদিকে নামসাংয়ের পরিবার এবং আত্মীয়রা উপস্থিত থাকে এবং অন্যদিকে হাংমার পরিবারের সদস্যরা উপস্থিত থাকে। এখন হাংমার বাবা বলেন যে আমাদের কাছে এখনই এত টাকা নেই, তাই আমাদেরকে 6 মাস সময় দেয়া হোক, তারপরে আমরা কোনোভাবে নামসাংকে তার জারি পরিশোধ করব, কিন্তু আমাদের ছোট মেয়ের সাথে এরকম করবেন না। কিন্তু নামসাং বলে যে আমি 6 মাস কেন, 6 মিনিটের জন্য অপেক্ষা করব না, আমার এই মুহূর্তেই আমার জারি ফেরত চাই। হাংমা একবারও আমার কথা ভাবেনি, আমার পরিবারের কথা ভাবেনি। সে আমাকে এত অপমান করেছে তখন কি সে 1 মিনিটের জন্য অপেক্ষা করেছিল? তাহলে এখন আমিও 1 মিনিটের জন্য অপেক্ষা করব না। এই কথা নিয়ে কিছুক্ষণের মধ্যে তাদের তুমুল হইচই শুরু হয় এবং উভয় পক্ষের লোকজন একে অপরের সাথে মারামারি শুরু করে। এখন নামসাং বলে যে আপনারা যদি জারি দিতে না পারেন তবে হাংমাকে আমার বাড়িতে চাকর হিসেবে থাকতে বলুন। এরপর ঠিক সেই মুহূর্তে হাংমা তার বাড়ি ফিরছিল আর সে ওই কথাটি শুনে ফেলে, কিন্তু মনে মনে সে মনে করে যে এই শর্ত মেনে নিলে তার ছোট বোনকে চিন্তা করতে হবে না এবং নামসাংয়ের সাথে তার আর বিয়েও করতে হবে না। সেজন্য সে তৎক্ষণাৎ চাকর হওয়ার শর্তে রাজি হয়ে যায়। এখন উভয়ের বাড়ির লোক লিখিত এবং স্বাক্ষর একটি চুক্তি বানায় এবং অবশেষে হাংমাকে নামসাংয়ের বাড়িতে পাঠানো হয়। কিন্তু হাংমা যখন নামসাংয়ের বাড়িতে ফিরে আসে তখন নামসাংয়ের মা নামসাংকে অনেক বকাঝকা করতে থাকে, এই হতভাগীকে আবারও ঘরে ফিরিয়ে আনলি কেন? এখন মঙ্গল সিং তাকে বলে যে আন্টি তুমি চিন্তা করো না, তুমি খুব অসুস্থ এবং বাড়িতে একজন চাকরের খুব প্রয়োজনও ছিল, তাই আমরা ওকে চাকর হিসেবে নিয়ে এসেছি। সে এখন আর এই বাড়ির পুত্রবধূ নয়। তার পরিবারের সদস্যরা জারির টাকা পরিশোধ করলে তাকে আবারও ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাই এভাবে হাংমাকে একটি ছোট ঘর দেয়া হয় থাকার জন্য। এখন বেচারা হাংমা তার পুরনো দিনের কথা মনে করতে শুরু করে, যেদিন সে প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিল, যেভাবে নামসাংয়ের পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানিয়েছিল। আজ একই লোকেরা তাকে অপবাদ দিচ্ছে, অপমান করছে। তারপর সেই রাতে যখন নামসাং ঘুমাতে যায় তখন সেও তার স্মৃতিতে হারিয়ে যায়, যেখানে আমরা দেখি যে বিয়ের পর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তারপর রাতে যখন ঠান্ডা বেড়ে যায় তখন হাংমা একটা কোণে বসে বিড়ি খাচ্ছিল যাতে সে কিছুটা উষ্ণতা পায়। এরপর সে নামসাংয়ের কাছে এসে শুয়ে পড়ে। এভাবে নামসাং বর্তমানের মধ্যে আবারও এইসব ভাবছে এবং এটাও বুঝতে পারছে যে আজ তার পাশে হাংমা নেই এবং আজও হয়তো তার খুব ঠান্ডা করছে। এবার পরের দিন নামসাং কিছু ছেলের সাথে মিলে একটি কয়েনের খেলা খেলছিল। ঠিক এমন সময় একটি ছেলে নামসাংকে ধমক দিয়ে বলে যে আরে তাড়াতাড়ি করে কয়েনটি মারতে হবে, সে কেমন মেয়েদের মতো খেলছে।
একথা শুনে নামসাং খুব রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। তারপর অন্য লোকেরা তাদের উভয়কে থামাতে শুরু করে। এবার ছেলেটি নামসাংকে বলে, ঠিকই তো বলছি আমি, তুই পুরুষ নাকি? তুই তো একটা কাপুরুষ, তাই তো তোর বউ তোকে ছেড়ে চলে গেছে। এবার নামসাং খুব রেগে তার বাড়িতে ফিরে আসে এবং সে হাংমাকে এক লাথি দেয় এবং তারপর তাকে খুন করার জন্য ছুরি নিয়ে তার পেছনে দৌড়ায়। তখন নামসাংয়ের বাবা এসে তাকে থামায় এবং তাকে বলে যে এখানে এসব কি হচ্ছে? তুমি এখন ওর সাথে এমন আচরণ করতে পারো না, কারণ সে এখন তোমার স্ত্রী নয়। তাই অন্য লোকের কথা শুনে তার উপর রাগ করা বন্ধ করো। এখন একদিন হাংমার ভাই ভরত যখন বাড়ি ফিরে আসে তখন সে তার মায়ের কাছে জানতে পারে যে হাংমা নামসাংয়ের বাড়িতে দাসী হিসেবে বসবাস করছে। এখন এই বিষয়ে তার মা তাকে অনেক কথা শোনায়। সে বলে যে তুমি যদি একজন ভালো ভাই হতে, একজন দায়িত্বশীল ভাই হতে, তবে তোমার দিদির সাথে এই সমস্ত কিছু ঘটতো না। তোমার কাছে টাকা থাকলে আমরা আমাদের মেয়েকে নামসাংয়ের পরিবারের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতাম। একথা বলার পর ভরতের মা ভরতকে ঘরে ঢুকতে দেয় না। অন্যদিকে মঙ্গল সিং ও নামসাং এবং গ্রামের একজন লোক নামসাংকে নিয়ে বিয়ের কথা বলতে শুরু করে, কিন্তু এখন কেউই তাদের মেয়েকে নামসাংকে দিতে চায় না, কারণ আশেপাশের গ্রামে এই কথা ছড়িয়ে পড়েছে যে হাংমা নামসাংয়ের অত্যাচারের জন্য তাকে পরিত্যাগ করেছে। এভাবেই এখন ওরা তিনজনেই অনেক গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ে, আর তারা বুঝতে পারে না যে তারা এখন কোন পথে যাবে। অন্যদিকে হাংমা যখন নামসাংয়ের বাড়িতে কাজ করছিল, তার ভাই ভরত তার সাথে দেখা করতে এসেছে। এখন সে খুব খুশি হয় এবং সে তার ভাইয়ের কাছে যায়। ভরত তখন তার দিদিকে দেখে খুব বিব্রত বোধ করে যে যখন তার সাথে এটি ঘটছিল তখন সে অন্যের বাড়িতে গিয়ে গান করছিল। সে বুঝতে পারে যে সে হাংমার জন্য কিছুই করতে পারছে না, তাই সে এখন প্রথমে হাংমার কাছে ক্ষমা চায় এবং তারপর নিজে কিছু কাজ শুরু করার সংকল্প করে এবং জারি নামসাংয়ের মুখে ছুঁড়ে ফেলার পরিকল্পনা করে। এখন অন্যদিকে অবশেষে নামসাং একটি মেয়েকে খুঁজে পায় যার সাথে সে পালাম গান গাইতে শুরু করে, কিন্তু সে সঠিকভাবে গাইতে জানে না, যার কারণে সম্বন্ধ ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। মঙ্গল সিং কিছু দূরে বসে তার পালাম গান শুনছিল এবং শোনার পর সে তার দলের একটা লোককে বলে যে গ্রামের একটি ছেলেও ভালো করে পালাম গান গাইতে পারে না, কিন্তু আমি যদি পালাম গান গাই তাহলে 7 দিন 7 রাত ধরে গাইবো। সব মেয়েরাই আমার কাছ থেকে হেরে যাবে, কিন্তু কি আর করব, আজ পর্যন্ত একটা মেয়েও আমার সঙ্গে পাল্লা দেয়নি। এটা সত্যি যে সবাই সব কিছু পায় না, আমার বিয়ে যে কবে হবে আমি তা জানি না। এখন সকালের পর জানা যায় যে নামসাং সেই মেয়েটির কাছ থেকে পালাম প্রতিযোগিতায় হেরে যায়, তবুও সে মেয়েটিকে তার সাথে আসতে বলে, কিন্তু মেয়েটি যখন তার সাথে আসতে অস্বীকার করে তখন নামসাং এবং মঙ্গল সিং এবং আরও কিছু লোক মেয়েটিকে তাদের গ্রামে জোর করে নিয়ে যেতে শুরু করে। এবার যখন মেয়েটির পরিবার এই বিষয়ে জানতে পারে যে কিছু লোক তাদের মেয়েকে জোর করছে, তখন তার সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে নামসাং এবং তাদের লোকেদের ওপর হামলা করে। এখন নামসাংয়ের কাছে আর কোনো অপশন থাকে না, তাই সে খালি হাতেই বাড়ি ফেরে। এবার কোনো মেয়েকে সঙ্গে না নিয়ে আসার জন্য নামসাংয়ের বাবা তাকে অনেক বকাঝকা করতে থাকে। তিনি বলেন যে একটা মেয়েকেও তুমি নিয়ে আসতে পারলে না, আরে কি ধরনের মানুষ তুমি। অন্যদিকে ভরত তার এক বন্ধুর সাথে দেখা করে এবং কিছু টাকা ধার চাইতে শুরু করে। ভরত ভাবছিল যে সে অন্য শহরে গিয়ে কয়লা খনিতে কাজ করবে এবং তার বন্ধু সমস্ত ঋণ শোধ করবে, এবং এখন সে তার বন্ধুদের টাকা নিয়ে জারি শোধ করে তার দিদিকে ফেরত নিয়ে আসবে। তার সব ঘটনা জানার পর তার এক বন্ধু তাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে রাজি হয় এবং শীঘ্রই তাকে টাকা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি যে নামসাংয়ের মায়ের অসুস্থতার কারণে তার বাবা বাড়িতে একজন পণ্ডিতজিকে ডেকে পুজো করান যাতে তার স্ত্রী সুস্থ হয়। তারপর পরের দিন সকালে নামসাংয়ের মা কিছু একটা কাজ বলছিল, তখন সে তার ছেলে এবং তার স্বামীকে ডাকতে শুরু করে, কিন্তু সেই সময় হাংমা ছাড়া বাড়িতে কেউ উপস্থিত থাকে না। তাই প্রথমে হাংমা কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু একটু পরে তার ধৈর্য থাকে না, তাই সে না চাইতেও বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর সে অনেক কষ্টে নামসাংয়ের মাকে ঘর থেকে বের করে আনেন, তাকে সূর্যের আলোতে বসান যেমনটি ডাক্তার তাকে বলেছিল, এবং তারপরে এক জায়গায় বসে তার চুল আঁচড়াতে শুরু করেন। এখন এটা দেখে নামসাংয়ের মা খুব দুঃখ পান এবং তিনি সাথে সাথে হাংমার কাছে ক্ষমা চান এবং বলেন যে হাংমা, আমার ছেলে খুব একটা খারাপ নয়, আমি জানি না সে তোমাকে রাগ করে কি বলেছে এবং তার উপরে আমিও তোমাকে ভুল বুঝেছি, সেজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তার এই কথা শোনার পর হাংমাও ইমোশনাল হয়ে পড়ে এবং বলে যে আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিন, এই সমস্ত জিনিস পরে ভাবা যাবে, এখন আপনার জন্য সুস্থ হয়ে ওঠাই বেশি গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর নামসাংয়ের বাবা ডাক্তার নিয়ে বাড়িতে আসেন। এরপর ডাক্তার চেক আপ করে কিছু ওষুধ লিখে দেন এবং নামসাংয়ের মাকে বিশ্রাম নিতে বলেন।
এখন দ্বিতীয় দিন থেকে হাংমা বাড়ির ভেতরে এসে রান্না শুরু করে, কারণ নামসাংয়ের মায়ের যত্ন নেওয়া দরকার। গৃহস্থলীর কাজের পাশাপাশি হাংমা নামসাংয়ের মায়ের সেবা করাও শুরু করে। এদিকে নামসাংয়ের মায়ের স্বাস্থ্য দিনে দিনে অবনতি হচ্ছে, কারণ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। সেজন্য এখন বাড়িতে কোনো ঝামেলাঝাটি নেই, বরং হাংমা বাড়ির সমস্ত জিনিস সামলাতে শুরু করে এবং নামসাংয়ের মাকে নিজের হাতে খাওয়াতে শুরু করে। এদিকে একদিন নামসাংয়ের মা তাকে বলে যে, দেখো, তুমি কি সিদ্ধান্ত নেবে আমি তা জানি না, কিন্তু তুমি যদি আমার ছেলের সাথে থাকতে না চাও তাহলে নামসাংয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এই বাড়িতেই থেকো, কারণ আমার ছেলে এবং আমার স্বামী দুজনই ঠিক করে থাকতে জানে না, সেজন্য এখন তুমিই তাদের যত্ন নিও। এসবের মধ্যে হঠাৎ নামসাং তার বাড়িতে ফিরে আসে, তাই এটা দেখে হাংমা সেখানে খাবার রেখে বাইরে চলে যায়। কিন্তু নামসাংয়ের মা নামসাংয়ের হাতের খাবার খায় না, তাই হাংমা আবারও ঘরের ভেতরে গিয়ে তাকে খাওয়াতে শুরু করে। এখন এভাবেই কিছুদিন চলে যায়, যার মধ্যে নামসাংয়ের মায়ের স্বাস্থ্যেরও অনেক অবনতি হয় এবং তারপর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। এত কিছুর পর একদিন নামসাংয়ের বাবা তার প্রতিবেশীর বাড়িতে একটি ড্রিঙ্ক পান করতে যান, যা সাধারণত নেপালে শীত শুরু হওয়ার আগে শরীরকে আসন্ন ঠান্ডা থেকে রক্ষা করার জন্য পান করা হতো। এখন পাশের বাড়ির লোকেরা তাকে বলে, কাকা, আপনি তো আপনার বাড়ি ছাড়া আর কোথাও ড্রিঙ্ক করেন না। এতে নামসাংয়ের বাবা বলেন যে, হ্যাঁ, কিন্তু আমি এখন কি করব, আমার বউ আর বেঁচে নেই, তাহলে কে আমাকে এই ড্রিঙ্ক বানিয়ে দেবে? তাই এখন এই বছর থেকে এভাবেই থাকতে হবে। একথা শুনে লোকটি বলে যে, কাকা, আপনি আবারও বিয়ে করুন, এতে আপনার সমস্যার সমাধান হবে। একথা শুনে নামসাংয়ের বাবা বলেন যে, না না, ঠাট্টা করো না, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, তার উপরে আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবতেই পারি না। আমি শুধু চাই আমার ছেলের জীবনে উন্নতি হোক, এটাই আমার জন্য যথেষ্ট। এখন কিছুক্ষণ পর ওই বাড়ির মহিলা হাংমার কাছে এসে জিজ্ঞেস করেন, হাংমা, তুমি কি চালের তৈরি ওই ড্রিঙ্ক তৈরি করতে পারো? আসলে প্রথমবারের মতো কাকা আমাদের বাড়িতে পান করতে এসেছিলেন, তা না হলে তিনি কখনোই আমাদের বাড়িতে আসতেন না। এর আগেও আমরা তাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তিনি কখনোই আসেননি। এভাবে সে তাকে বলে যে হাংমা যেন তাদের জন্য এবং নামসাংয়ের জন্য সে ড্রিঙ্কটি তৈরি করে, যাতে তারা ঠান্ডা থেকে নিরাপদ থাকতে পারে এবং নিজের যত্ন নিতে পারে। তারপর অবশেষে সে তাকে চালের তৈরি ওই ড্রিঙ্কের রেসিপি বলে দেন। এরপর নামসাং যখন বাড়িতে খাবার বানানোর চেষ্টা করে, তখন হাংমাও তার কাছে যায় এবং তাকে সাহায্য করতে শুরু করে। রান্নার সময় নামসাং তার মায়ের কথা মনে করতে থাকে। একদিন তার মা তাকে বলেছিল যে একটি ঘর তখনই সম্পূর্ণ হয় যখন একজন মহিলা সেখানে বসবাস করতে আসে, এবং মহিলা ছাড়া যে ঘর সে ঘর ঘর নয়। তাই এভাবে মায়ের কথা মনে পড়ে তার খুব মন খারাপ লাগে। তার কিছুদিন পর হাংমা তার প্রতিবেশীর বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে এবং সে জিনিস সে চালের সাথে মিশিয়ে নিজের হাতে ড্রিঙ্ক তৈরি করে এবং মাঠে নিয়ে যেতে শুরু করে, কারণ নামসাং মাঠে একা কাজ করছিল। সে সেখানে যায় এবং সেখানে বসে, কিন্তু সে নামসাংয়ের সাথে কোনো কথা বলে না এবং সে একপাশে সে ড্রিঙ্কটিকে রেখে দেয়। এখন হাংমাকে সেখানে বসে থাকতে দেখে নামসাং তৎক্ষণাৎ কৃষিকাজ ছেড়ে সে ড্রিঙ্কটিকে পান করতে আসে, কিন্তু সেও হাংমার সাথে কোনো কথা বলে না। এবার রাত নামার পর যখন নামসাংয়ের বাবা তার বাড়িতে ফিরে আসে, হাংমা তার বাবার জন্য ড্রিঙ্ক তৈরি করে। এখন ড্রিঙ্ক পেয়ে তিনি খুব খুশি হন, আর এভাবেই নামসাং এবং হাঙ্গামা একে অপরের সাথে না কথা বলেই গৃহস্থালির কাজ শেষ করতে শুরু করে এবং তাদের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক তৈরি হয়, যা বিয়ের পর তাদের মধ্যে কোনোদিনও গড়ে ওঠেনি। যেমন এক বন্ধু আর এক বন্ধুকে সাহায্য করে, ঠিক তেমন। এখন একদিন নামসাংকে এভাবে দেখে মঙ্গল সিং নামসাংকে বলে যে, কি ভাই, কি হচ্ছে? আমি কিন্তু সব দেখছি, আজকাল তুমি হাঙ্গামার অনেক বেশি খেয়াল রাখছো। এভাবে সে তার লেগপুল করতে থাকে এবং নামসাং তার কাছে এসে তার সাথে মজায় মজায় মারামারি করতে থাকে, কিন্তু ঠাট্টা করার সময় নামসাংয়ের পা পিছলে যায় এবং সে আহত হয়। এরপর অনেক কষ্টে সে নিজের বাড়িতে এসে নিজের পায়ে ব্যান্ডেজ করা শুরু করে। এবার এটা হাংমা দেখতে পায়, তাই সে নামসাংয়ের পা নিজের কাছে টেনে নিয়ে ব্যান্ডেজ করা শুরু করে এবং কিছু ওষুধ পায়ে লাগিয়ে দেয়। হাংমার এই কেয়ারিং দেখে নামসাং খুব কাঁদতে শুরু করে। এবার তাকে কাঁদতে দেখে হাংমা তাকে জড়িয়ে ধরে এবং তার সাথে কাঁদতে থাকে। তারা দুজনেই বুঝতে পারে যে তাড়াহুড়ো করে তারা খুব বড় পদক্ষেপ নিয়ে নিয়েছে। এবার পরের দিন থেকেই দুজনে একসাথে স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে থাকে, একে অপরের সাহায্য করা, একে অপরকে নিয়ে মজা করা, একে অপরের সাথে খেলা করা। এর মানে আগের থেকে এখন তাদের বন্ডিং আরও বেশি ভালো হয়ে গিয়েছে। কিন্তু এরই মধ্যে কয়েকদিন পর ভরত তার কয়েকজন বন্ধুদের সাথে নামসাংয়ের বাড়িতে আসে এবং জারি তার মুখে ছুঁড়ে দেয়। সে বলে, তোমাকে জারি ফেরত দিলাম, এখন আমার দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা শুনে নামসাং ও তার বাবা ভরতকে বলে যে, এসো বাবা, আগে বসে কিছু কথা বলি, আমরা আগে ভুল করে ফেলেছি। হাংমা তো এই বাড়িরই বৌমা, আগের ব্যবহারের জন্য আমরা ক্ষমা চাইছি। কিন্তু ভরত তাদের একটি কথাও শোনে না। সে বলে, আমি তোমাদের সাথে আর কোনো রকম কথা বলতে চাই না।
নাও তোমাদের জারির কাগজ এবং এতে স্বাক্ষর করো যে তোমরা তোমাদের সব জারির অর্থ পেয়ে গিয়েছো। এই কাগজের সই করে তো তুমি আমার দিদিকে কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছিলে, তাই না? আজ তো আমি তাকে ফিরিয়ে নিয়ে যাবই। এই বলে সে কাগজটিকে তাদের মুখে ছুঁড়ে মারে। এখন বেচারা নামসাংয়ের কোনো উপায় ছিল না, অতএব সে কাগজটিকে সই করে এবং হাংমাও তার ভাইয়ের সাথে তার বাড়িতে ফিরে আসে। এখন হাংমা বাড়ি ছাড়ার পর নামসাং আবার খুব একা বোধ করে এবং কেবল হাংমার কথাই মনে করতে থাকে। অন্যদিকে হাংমার অবস্থাও একই রকম। সে ভেবেছিল হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু এখন আবারও সবকিছু শেষ হয়ে গেছে। এইভাবে সেও নামসাংকে খুব মিস করতে শুরু করে। তার কয়েকদিন পর নামসাং এবং তার বাবা ও মঙ্গল সিংয়ের সাথে হাংমার বাড়িতে আসে এবং তারা হাংমার সাথে পুনর্বিবাহের কথা বলে। কিন্তু এই কথা শোনা মাত্রই ভরত তার হাতে একটি ছুরি তুলে নেয় এবং ওই তিনজনের গলা কাটতে এগিয়ে যায়, কিন্তু তখন তাদের লোকজন তাকে ধরে থামায়। এদিকে হাংমার বাবা সেই তিনজনকেই বলেন, তোমরা তিনজনই খুব নির্লজ্জ, যারা আমার ছেলেকে অপমান করার পর এবং জারির টাকা ফেরত নিয়েও এখন বিবাহের সম্পর্কে কথা বলতে এসেছো। তোমাদের লজ্জা করে না? এখন এইসব দেখে হাংমা নামসাংকে আপাতত সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হাংমার একথা শুনে নামসাং তাকে বলে যে তুমি আমাকে একবার বলেছিলে যে আমি কাপুরুষ, কিন্তু আমি কাপুরুষ নই। তুমি আমার সাথে না যাওয়ার পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। তোমার ভাই বা তোমার বাবা আমার গলা কেটে দিলেও আমি একা বাড়ি ফেরত যাব না। এখন এই সময় হাংমা দ্বিতীয় স্বামীও সেখানে তাকে ফেরত নিতে এসেছিল, তা আবার ধুমধাম করে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে। এখন তাকে দেখে নামসাং নিজের হাতে একটি ছুরি তুলে নেয় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত হাংমা লড়াই থামিয়ে দেয় এবং বলে যে আমি জানি না আমার জীবনে কি লেখা আছে। আমি কখনোই ভাবিনি যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব। ওই ছেলেটি আমাকে পালামে পরাজিত করেছে, সেজন্যই আমি তাকে শর্ত অনুযায়ী বিয়ে করেছি। তাই এখন আমাকে তুমি বিয়ে করতে চাইলে তোমাকেও পালামে আমাকে হারাতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, নামসাং পালাম গান জানতো, কিন্তু সেটা কিভাবে গাইতে হয় তা জানতো না। তাই সে কিভাবে গাইবে? সেজন্য নামসাং মন খারাপ করে সেখানেই বসে পড়ে এবং তারপর হঠাৎ সে কাঁদতে কাঁদতে তার মায়ের কথাগুলো পুনরাবৃত্তি করতে থাকে, যিনি তাকে একবার বলেছিলেন কিভাবে পালামের গান গাইতে হয় এবং এর প্রকৃত অর্থ কী। সে নিজেও জানতো না যে আজ কিভাবে সে পুরো গানটি মনে করে এবং এর সঠিক অর্থ বুঝিয়ে গানটিকে গেয়ে ফেলে। এরই মধ্যে হাংমা দ্বিতীয় স্বামীও বুঝতে পারে যে নামসাং হাংমাকে খুব ভালোবাসে, তাই সে এটি বুঝতে পেরেই নীরবে সেখান থেকে চলে যান এবং হাংমা নামসাংকে গ্রহণ করেন। এরপর নামসাংয়ের সাথে হাংমার আবারও বিয়ে হয়। এবার হাংমার কাছে তার দ্বিতীয় স্বামীর বিবাহের সময় যে কয়েনটি ছিল সেটিকে সে একটি মন্দিরের কাছে রেখে দেয়, যার পর নামসাংয়ের পরিবার হাংমাকে সাথে নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করে। এবার কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে মঙ্গল সিং তার বাবা মাকে বলে যে তোমরা দুজনেই ভিন্ন সম্প্রদায়ের, যার জন্য ব্রাহ্মণরা মনে করে আমি লিম্বু আর লিম্বুরা মনে করে আমি ব্রাহ্মণ, তাই কেউ আমাকে তাদের মেয়ে দিতে চায় না। আমি জানি না যে আমার বিয়ে কবে হবে। এবার 1 বছর পর আমরা জানতে পারি যে হাংমা একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছেন। ফলে নামসাং এবং হাংমা খুব খুশি থাকে এবং এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও